বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যেখানে যে অবস্থায় আছো ভালো আছো। তোমাদের অনলাইন লাইভ ক্লাসে আবারও স্বাগত জানাচ্ছি। আমি পূর্বেও তোমাদের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের আরও কয়েকটি ক্লাস নিয়েছি। আজকেও তোমাদের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের অধ্যায় পঞ্চম কর্মী সংস্থান নিয়ে আলোচনা করব। এর আগে আমি কর্মী সংস্থান কি এর সংজ্ঞা দিয়েছি, কর্মী সংগ্রহ কি, কর্মী নির্বাচন কি, এগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমাদের কর্মী সংগ্রহের উৎস বা উপায় কি এগুলো নিয়ে আলোচনা করব, কিভাবে কর্মী সংগ্রহ করা যায়, কোন পদ্ধতিতে বা উৎসগুলো কি কি। কারণ আমরা কর্মী সংগ্রহ করতে গেলে কোন উপায় অবলম্বন করব সেটা কিন্তু নির্ভর করে প্রতিষ্ঠানের ক্ষমতার উপর, অর্থাৎ আর্থিক ক্ষমতার উপর নির্ভর করে প্রতিষ্ঠান কোন উৎস থেকে কর্মী সংগ্রহ করবে। কারণ অর্থনীতির একটা অবস্থার উপর নির্ভর করে কর্মী সংগ্রহের পদ্ধতি। কারণ যদি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা দুর্বল হয় তাহলে সাধারণত তারা নিজস্ব পদ্ধতিতে অর্থাৎ আভ্যন্তরীণ উৎস থেকে কর্মী তারা সংগ্রহ করে থাকে। তাহলে আমরা জানি কর্মী সংগ্রহের দুইটা পদ্ধতি আছে, একটা আভ্যন্তরীণ আর একটা হলো বাহ্যিক। তাহলে আমি লিখে দিচ্ছি তোমাদের, আসি আভ্যন্তরীণ উৎস। বা উপায়। তাহলে আভ্যন্তরীণ উৎস থেকে কর্মী সংগ্রহ করতে অর্থের তেমন কোনো সংস্থান বা যোগান দিতে হয় না, কিন্তু বাহ্যিক থেকে উপায় থেকে কর্মী সংগ্রহ করতে গেলে কিন্তু অর্থনৈতিক একটা অবস্থা কাজ করে থাকে। তাহলে আভ্যন্তরীণ উৎস থেকে যে প্রথম পদ্ধতিটা আমরা জানি সেটা হলো বর্তমান কর্মীদের পদোন্নতি। এক হতে পারে বর্তমান কর্মীদের পদোন্নতি, অর্থাৎ কোনো কারণে যদি উপরস্থ পদ শূন্য হয়ে যায় সেক্ষেত্রে বর্তমান যে নিম্নপদস্থ কর্মী আছে তাদের থেকে যোগ্যতা বা দক্ষতায় যা রয়েছে সেখান থেকে কর্মী সংগ্রহ করে, অর্থাৎ কর্মীকে পদোন্নতি দিয়ে সেই উপরের শূন্যপদ পূরণ করা যায়। সেক্ষেত্রে কিন্তু পদোন্নতির ক্ষেত্রে পদোন্নতিকৃত কর্মকর্তা বা কর্মচারীকে সে আর্থিক পারিশ্রমিক বাড়িয়ে দিতে হয় বা সম্মানী বাড়ানো হয়, কিন্তু সংগ্রহ করতে গেলে কিন্তু তেমন কোনো আর্থিক ক্ষতি হয় না। দ্বিতীয় যেটা আছে বদলি ও পদাবনতি, অর্থাৎ কোনো কর্মী উপরের যদি কখনো পদ বা কোথাও কোনো পদ শূন্য থাকে অথবা খালি হয়ে যায় তাহলে এক জায়গা থেকে, অর্থাৎ বর্তমান পদ থেকে তাহলে যে শূন্য পদ রয়েছে সেই শূন্য পদে তাকে পদায়ন করা যেতে পারে। তাহলে এটাও একটা পদ্ধতি। অথবা এরপরে পদাবনতি, অর্থাৎ কোনো কারণে কর্মীর ক্ষেত্রে যদি কোনো অসৎ আচরণ বা অন্য কোনো অন্যায় পরিলক্ষিত হয় সেক্ষেত্রে কর্মীকে তার বর্তমান পদ থেকে তার নিম্ন পদে অবনতি করা হয়, অর্থাৎ অবনমন করা হয়। এটা হলো পদাবনতি। তাহলে এটাও কিন্তু একটা আভ্যন্তরীণ উৎসের একটা উপায়। নাম্বার 3 আমরা বলতে পারি বর্তমান কর্মীদের বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজন। বর্তমান কর্মীদের বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজন। তাহলে বর্তমানে যারা ওই প্রতিষ্ঠানে বা সংগঠনে কর্মরত থাকে তাদের মাধ্যমে, তাদের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের মাধ্যমেও কিন্তু কর্মী সংগ্রহ করা যেতে পারে।
সেক্ষেত্রে কিন্তু অর্থের কোনো তেমন কোনো প্রভাব থাকে না। তাহলে এটাও কিন্তু একটা ভালো উপায় বা পদ্ধতি। তাহলে সাধারণত প্রতিষ্ঠান এই ধরনেরই পদ্ধতি অবলম্বন করে থাকে তাদের বর্তমান অর্থনৈতিক অবস্থা কেমন আছে তার উপর নির্ভর করে। তারপরে খণ্ডকালীন ও অস্থায়ী কর্মী। খণ্ডকালীন ও অস্থায়ী কর্মী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের কলেজে দেখেছো আমাদের অনেক, যেহেতু আমাদের শিক্ষক স্বল্পতা রয়েছে, সেক্ষেত্রে আমরা কিন্তু দেখো তোমরা প্রায় আমরা খণ্ডকালীন, আমাদের প্রতিষ্ঠানে কিন্তু খণ্ডকালীন শিক্ষক রয়েছে যারা অল্প সময়ের জন্য, অর্থাৎ যখন শিক্ষক স্বল্পতা থাকে তখন খণ্ডকালীন শিক্ষক নিয়োগ দেওয়া হয়ে থাকে। আবার যদি দেখা যায় সেখানে আবার শিক্ষক আমাদের শূন্যস্থান পূরণ হয়, সেক্ষেত্রে কিন্তু আবার তাদের যে কোনো সময় কিন্তু আবার তাদের বিদায় করে দেওয়া যেতে পারে। এরপরে তোমরা দেখেছো আবার দেখা যায় অস্থায়ী কর্মী। আমাদের কিন্তু সরকারি প্রতিষ্ঠানে অধিকাংশ ক্ষেত্রেই মানে স্থায়ী কর্মচারীর সংখ্যা খুবই কম। সুতরাং সেক্ষেত্রে এই স্থায়ী কর্মীর শূন্যস্থান পূরণ করার জন্য কলেজ উন্নয়ন ফান্ড থেকে অস্থায়ী কর্মী নিয়োগ দিয়ে থাকে, অস্থায়ীভাবে, সম্পূর্ণ অস্থায়ীভাবে। কারণ সেখানে লেখাই থাকে যদি কোনো কারণে প্রতিষ্ঠান ইচ্ছে করে তাহলে যে কোনো থেকে তাকে চাকরি থেকে অব্যাহতি দিতে পারবে, এই ধরনের ক্ষমতা কিন্তু এখানে লেখা থাকে শর্তের ভিতরেই। নাম্বার 5, শ্রমিক সংঘের সুপারিশ। শ্রমিক সংঘের সুপারিশ। অধিকাংশ প্রতিষ্ঠানে আমরা দেখেছি যে শ্রমিক সংঘ রয়েছে, সিডি ইউনিয়ন রয়েছে, ট্রেড ইউনিয়ন রয়েছে। অনেক ক্ষেত্রেই যখন কোনো প্রতিষ্ঠানের পদ শূন্য হয় তখন কিন্তু যেমন বিভিন্ন কর্মী যারা নিয়োজিত থাকে তাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সেখানে নিয়োগ দেওয়ার জন্য চেষ্টা করে, ঠিক তেমনিভাবে শ্রমিক সংঘেরও সুপারিশ থাকে, যেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই শ্রমিক সংঘের সুপারিশ গ্রহণ করতে কর্তৃপক্ষ বাধ্য থাকে যদি তাদের যৌক্তিক দাবি হয় সেটা। তাহলে শ্রমিক সংঘের সুপারিশের মাধ্যমেও কিন্তু প্রতিষ্ঠানে আভ্যন্তরীণ উৎস থেকে কর্মী সংগ্রহ করা যেতে পারে। তাহলে আমি মূল আভ্যন্তরীণ যে উৎসগুলো ছিল মূল পয়েন্টগুলো কিন্তু লিখেছি। এবার আসি আমরা বাহ্যিক উৎস, অর্থাৎ প্রতিষ্ঠানের বাইরে থেকে নিয়োগ দিতে গেলে কোন কোন উৎস থেকে প্রতিষ্ঠান কর্মী, কর্মকর্তা বা কর্মচারী নিয়োগ দিতে পারে। খ, বাহ্যিক উৎস বা উপায়। উপায় এখানে আবার দুইটা পদ্ধতি আছে, প্রাতিষ্ঠানিক আর অপ্রাতিষ্ঠানিক। অর্থাৎ বিভিন্ন প্রতিষ্ঠান নিয়োজিত থাকে কি কর্মী নিয়োগের ক্ষেত্রে, আবার প্রতিষ্ঠান ছাড়াও কিন্তু নিয়োগ দেওয়া যায়। তাহলে দুইটা পদ্ধতি আছে। আমি প্রথমটা লিখলাম প্রাতিষ্ঠানিক। প্রাতিষ্ঠানিক প্রাতিষ্ঠানিক উপায়, অর্থাৎ বাহ্যিক উৎস থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কোন কোন প্রতিষ্ঠান থেকে কর্মী নিয়োগ করা যেতে পারে। কলেজ বিশ্ববিদ্যালয়, কলেজ বিশ্ববিদ্যালয়, কলেজ বিশ্ববিদ্যালয় থেকে কর্মী সংগ্রহ, থেকে কর্মী সংগ্রহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন কলেজ অথবা বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন সময় যে ব্যাচ বেরোয়, শিক্ষা ব্যাচ ভিত্তিক, শিক্ষা বর্ষভিত্তিক, সেখান থেকে বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু তাদের কর্মী সংগ্রহের জন্য চাহিদাপত্র দিয়ে থাকে, যেটা আসলে আমাদের দেশে সাধারণত দেখা যায় না, কিন্তু উন্নত বিশ্বের বিভিন্ন দেশে এই ধরনের পদ্ধতি কিন্তু রয়েছে। তারা বিশ্ববিদ্যালয়ের সাথে অথবা কলেজের সাথে যোগাযোগ করে সেখান থেকে তারা তাদের চাহিদা অনুযায়ী কর্মী সংগ্রহ করে থাকে। এরপর রয়েছে
চাকুরি বিনিয়োগ কেন্দ্র, চাকুরি বিনিয়োগ কেন্দ্র। মানে কিছু প্রতিষ্ঠান আছে যারা, অর্থাৎ যারা চাকরি করতে আগ্রহী তাদের কাছ থেকে বিভিন্ন আবেদনপত্র সংগ্রহ করে এবং সেখান থেকে যেসব প্রতিষ্ঠান কর্মী নিয়োগ করতে চায়, নিয়োগ দিতে চায়, তাদের সাথে যোগাযোগ করে যোগ্যতা সম্পন্ন কর্মী এই বিনিয়োগ কেন্দ্র থেকে তারা নিয়ে থাকে। তাহলে এটাও একটা পদ্ধতি। এরপর রয়েছে পেশাগত ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠান অথবা আছে আমরা দেখি কারিগরি স্কুল, বাংলাদেশে এরকম অনেক প্রতিষ্ঠান, যেমন আমরা শুনেছি বাংলাদেশ জার্মান টেকনোলজি বা এটাকে কি বলি আমরা বলতে পারি পলিটেকনিক ইনস্টিটিউট, এরকমের কিছু ইনস্টিটিউট রয়েছে যারা সেখান থেকে বিভিন্ন বহির্বিশ্বে বিভিন্ন প্রতিষ্ঠান সেখান থেকে কর্মী সংগ্রহ করে, অথবা আমাদের দেশেও বিভিন্ন প্রতিষ্ঠান আসে সেখান থেকে সরাসরি যোগ্যতা সম্পন্ন অথবা মেধাবী শিক্ষার্থী সেখান থেকে তারা নিয়ে থাকে। এরপরে রয়েছে নিয়োগ এজেন্সি বা প্রতিনিধি, নিয়োগ এজেন্সি বা প্রতিনিধি, অর্থাৎ কিছু নিয়োগ এজেন্সি আছে যারা চাকরি প্রার্থীদের কাছ থেকে, অর্থাৎ কিছু নামে মাত্র সম্মানে নিয়ে সেখান থেকেও তারা বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মী নিয়োগ দিয়ে থাকে। অর্থাৎ তারা কর্মীর কাছ থেকে হয় পার্সেন্টেজ 10% বা 10% বেতনের অংশ বিষয় নিয়ে তারপর বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে তারা যোগাযোগ করে সেখান থেকে বিভিন্ন প্রতিষ্ঠান নিয়োগ দিয়ে থাকে, এরকমও রয়েছে। এরপর রয়েছে প্রাইভেট নিয়োগ সংস্থা। আসলে নিয়োগ সংস্থা এখানে বলা আছে প্রাইভেট নিয়োগ, এরকমের আরো অনেক প্রতিষ্ঠান রয়েছে যেগুলো নিজস্ব উদ্যোগে নিজস্ব প্রয়োজনে তারা এরকমের নিয়োগ সংস্থা খুলে থাকে এবং তারা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে তারপর তারা কর্মী তাদের কাছ থেকে সাপ্লাই দিয়ে থাকে, এরকমের বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। কারণ আমরা দেখেছি হজ মৌসুমে বিভিন্ন হজ এজেন্সি আছে প্রাইভেট, তারা কিন্তু এই যারা হাজি রয়েছেন বিভিন্ন হাজির সাথে যোগাযোগ করে সেখান থেকে কিন্তু হাজি সংগ্রহ করে তারা মদিনায় বা মক্কা মদিনায় হজের জন্য পাঠিয়ে থাকেন। তাহলে এরকমের কিছু সংস্থাও কিন্তু রয়েছে চাকরির ক্ষেত্রেও। এরপরে রয়েছে গবেষণামূলক বিভিন্ন প্রতিষ্ঠান, গবেষণামূলক প্রতিষ্ঠান। বেসরকারি কিছু গবেষণামূলক প্রতিষ্ঠান রয়েছে যারা বিভিন্ন গবেষককে সেখানে নিয়োজিত করে এবং গবেষণাধর্মী কাজে উৎসাহ দেওয়ার জন্য, এবং বাংলাদেশে অথবা বিভিন্ন দেশে তাদের কাছ থেকে যারা বিভিন্ন গবেষণামূলক বা উদ্ভাবনী কাজ করে থাকেন এরকমের দক্ষতা সম্পন্ন কর্মী সেখান থেকে তাদের প্রয়োজনীয় কর্মী নিয়োগ দিয়ে থাকেন চাহিদা অনুযায়ী। তাহলে এইগুলো প্রাতিষ্ঠানিক। এরপরে অপ্রাতিষ্ঠানিক কিছু উপায় আছে, আমি সেগুলো নিয়ে আলোচনা করি একটু। অর্থাৎ যেগুলো নিয়োগের ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠান বা সংস্থা বা প্রতিনিধির দরকার পড়ে না, প্রতিষ্ঠান ইচ্ছা করলে সরাসরি নিয়োগ দিতে পারেন। অপ্রাতিষ্ঠানিক 1 নম্বরে আমরা লিখতে পারি বিভিন্ন পত্রপত্রিকায় বিজ্ঞাপন। তাহলে এখানে বিভিন্ন পেপার পত্রিকা তারা নিজেরাও যোগাযোগ করে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে, তাদের কোনো নিয়োগ বিজ্ঞপ্তি বা কোনো দরপত্র বা কিছু আছে কিনা, কোনো সংবাদ আছে কিনা সেগুলো কিন্তু তারা নিজেরা সংগ্রহ করে
বিভিন্ন পত্রিকা অফিস এক, আবার কখনো কখনো কোনো প্রতিষ্ঠান বিভিন্ন পেপার পত্রিকার সাথে যোগাযোগ করে তাদের সংবাদ বা তাদের কোনো কর্মী যদি নিয়োগ দিতে হয় তাহলে বিজ্ঞপ্তি প্রকাশের জন্য তারা এই প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে সেই প্রতিষ্ঠানে কিন্তু বিজ্ঞাপন দিয়ে থাকে কর্মী সংগ্রহের জন্য, কোন ক্ষেত্রে কি পরিমাণ কর্মী নিয়োগ করা হবে, তাদের যোগ্যতা কি, তাদের দক্ষতা কি হবে, তাদের অভিজ্ঞতা কি রকমের হবে, এগুলো দিয়ে তারপর তারা বিভিন্ন পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে থাকে। নাম্বার 2, প্রতিষ্ঠানের গেটে চাকুরি সন্ধানী ব্যক্তিবর্গ বা সরাসরি সংগ্রহ তাহলে মাঝে মাঝে কখনো কখনো দেখা যায় যেসব প্রতিষ্ঠানে কর্মী সংখ্যা অনেক থাকে সেখানে দেখা যায় যে বিভিন্ন জায়গা থেকে কর্মী এসে সেখানে গেটে ভিড় করে থাকেন, এবং যদি প্রতিষ্ঠান মনে করে থাকে যে এখান থেকে কর্মী নেওয়া যেতে পারে সরাসরি, তাহলে তারা উপযুক্ত মনে করলে সেখান থেকে নিয়োজিত করতে পারে। আর যদি তাদের কখনো পদ শূন্য না থাকে তাহলে আমরা অনেক সময় দেখে থাকি গেটে লেখা থাকে পদ খালি নেই। এই ভিড় কমানোর জন্য গেটে যাতে কোনো অনুসন্ধানী ব্যক্তি বা সন্ধানী ব্যক্তিবর্গ গেটে ভিড় না করে সেজন্য। মধ্যস্থতাকারী এছাড়া রয়েছে কিছু ব্যক্তিবর্গ আছে যারা বিভিন্ন সময় ওই বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে নিজের উদ্যোগে তাদের সাথে যোগাযোগ করে থাকে, আবার যারা কর্মী যারা চাকরি পেতে আগ্রহী তাদের সাথেও যোগাযোগ করে, দুই গ্রুপের মধ্যে যোগাযোগ করে সে মধ্যস্থতা করে কিছু অর্থনৈতিক ফায়দা লোটার জন্য। এরকমের কিছু মধ্যস্থকারী ব্যক্তি অথবা রিক্রুটিং এজেন্সিও থাকে। 4 নাম্বার, প্রাক্তন অবসরপ্রাপ্ত কর্মী, অর্থাৎ যেসব কর্মী বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অবসর নিয়েছে, অর্থাৎ চাকরি থেকে অবসর নিয়েছে, যারা প্রাক্তনের অথবা সেই প্রতিষ্ঠান থেকেই একসময় চাকরি করতো, চাকরিতে নিয়োজিত ছিল, আবার তারা অবসরে চলে গেছেন, তাহলে এই রকমের কখনো কখনো কর্মীও তারা কিন্তু যোগাযোগের মাধ্যমে ওইসব প্রতিষ্ঠানে নিয়োজিত হতে পারে। তাহলে এরকমের পদ্ধতি বা কৌশল রয়েছে। এরপর আমরা দেখেছি মেধা শিকার, অর্থাৎ বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োজিত মেধাবী যে কর্মকর্তা বা কর্মী বাহিনী রয়েছে সেখান থেকে নতুন যেসব প্রতিষ্ঠান রয়েছে তারা বিভিন্ন প্রলোভনের মাধ্যমে ওইখান থেকে যিনি মেধাবী রয়েছেন তাকে সম্মানী বাড়িয়ে অথবা বিভিন্ন সুযোগ সুবিধার প্রলোভন দেখে সেখান থেকে কিন্তু তারা কর্মী সংগ্রহ করে, অর্থাৎ মেধাবী যারা রয়েছেন, যারা দক্ষতা অথবা যোগ্যতা সম্পন্ন, এই রকমের অন্য প্রতিষ্ঠান থেকে তারা বিভিন্ন উপায় অবলম্বন করে সেখান থেকে তারা কর্মী নিয়ে আসে, এটাকে আমরা বলি মেধা শিকার। এরপরে নির্বাহী শিকার, অর্থাৎ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা যদি প্রয়োজন পড়ে তাহলে কিন্তু তারা বিভিন্ন প্রতিষ্ঠানের যারা উচ্চ পর্যায়ে রয়েছে সেখান থেকেও তারা ওই নির্বাহী কর্মকর্তাকে নিয়োজিত করার জন্য বিভিন্ন প্রলোভন বা পদ্ধতি বা উপায় অর্থাৎ সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে সেখান থেকে বিভিন্ন নির্বাহীকে তারা নিজেদের প্রতিষ্ঠানে নিয়ে আসে। অনাহুত আবেদনপত্র, বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের যারা যোগ্যতা সম্পন্ন চাকরি সন্ধানী বিভিন্ন ব্যক্তি রয়েছে তারা
বিভিন্ন প্রতিষ্ঠানে ইচ্ছাকৃতভাবে তাদের ইচ্ছাকৃতভাবেই আবেদনপত্র দিয়ে আসে। যদি কখনো কোনো প্রয়োজন পড়ে অথবা তারা মনে করে যে এই ব্যক্তি তাদের যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, তাহলে সেখান থেকে এই অনাহূত আবেদনপত্র থেকে ওই ব্যক্তিকে খুঁজে তারপর তারা তাদের পদে নিয়োগ দিতে পারে। অর্থাৎ অনিচ্ছা সত্ত্বেও যেসব আবেদনপত্র মাঝে মাঝে প্রতিষ্ঠানে জমা দিয়ে থাকে, সেখান থেকেও তারা কর্মী নিয়োগ করে থাকতে পারে। এরপরে হচ্ছে সরাসরি কর্মী সংগ্রহ। সরাসরি কর্মী সংগ্রহ অর্থাৎ আমরা দেখেছি মাঝে মাঝে যে বিভিন্ন তারা গেটে লাগিয়ে দেওয়া হয় যে এই পদে তারা কর্মী নিয়োগ করবে, কোন পদে কতজন তারা গেটে নিয়ে দেয়, সে গেট থেকে তারা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে সেখান থেকে কর্মী কিন্তু তারা নিতে পারে। এরপরে শ্রমিক সংঘ। বিভিন্ন প্রতিষ্ঠান শ্রমিক সংঘ তাদের গোপনীয় তথ্যের মাধ্যমে অথবা গোপনীয় সূত্রের মাধ্যমে কর্মী নিয়ে তাদের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব হোক, সেখান থেকেও কিন্তু তারা গোপনীয়তার ভিত্তিতে তারা কিন্তু কর্মী নিয়োগের জন্য তারা সুপারিশ করে থাকেন, তাহলে সেখান থেকেও নিয়োগ দেওয়া যেতে পারে। এরপর আছে আউটসোর্সিং। আউটসোর্সিং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখেছো আউটসোর্সিং এ একটা পদ্ধতির কথা আমি বলি যে আমাদের দেশে দেখো ন্যাশনাল সার্ভিসের একটা সরকার পদ্ধতি চালু করেছেন 2 বছর মেয়াদী, অর্থাৎ 2 বছর পর পর বিভিন্ন নতুন নতুন কর্মী বিভিন্ন প্রতিষ্ঠানে তারা নিয়োগ দিয়ে থাকেন। এটা একটা আউটসোর্সিং এর একটা পদ্ধতি, অর্থাৎ ওই প্রতিষ্ঠানের কিন্তু সেক্ষেত্রে কোনো অর্থের কোনো সংস্থান করতে হয় না, অর্থাৎ অন্য প্রতিষ্ঠান সরকার সেক্ষেত্রে অর্থের যোগান দিয়ে থাকেন। তাহলে এই আউটসোর্সিং একটা পদ্ধতি হতে পারে, এখানে এভাবেও কর্মী নিয়োগ করা যেতে পারে। যেটা তোমাদের প্রতিষ্ঠানে কিন্তু আউটসোর্সিং এর মাধ্যমে আমরা কিছু টিচার পেয়েছিলাম যাদের মেয়াদ শেষ হয়ে গিয়েছে, আবার হয়তো সরকার যদি চায় মনে করে আবার নিয়োগ দিবে, সেখান থেকেও কিন্তু নিয়োগ দিতে পারে। এরপরে দেখা যায় ইন্টারনেট। আমরা দেখেছি অনেক ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু তারা অনলাইন দিয়ে কিন্তু আবেদনপত্র আহ্বান করে থাকেন, সেখান থেকে তারা কর্মী সংগ্রহ করেন। আমরা এরকম একটা দেখছি যে bdjobs.com www.bdjobs.com এই যে অনলাইন ভিত্তিতে একটা নিয়োগের পদ্ধতি রয়েছে, এখানেও কিন্তু এখানে ইন্টারনেটের মাধ্যমে তারা আবেদন করতে পারে, সেখান থেকে কর্মী তারা সংগ্রহ করতে পারে। এরপরে আরো রয়েছে যেটা জব ফেয়ার অথবা আমরা বলি চাকরি মেলা। আমরা যেমন এখানে বিভিন্ন প্রতিষ্ঠান যাদের তথ্য উপস্থাপন করে, আবার চাকরি যারা করতে চায় সেখান থেকে তারা আবেদনপত্র সংগ্রহ করে থাকে এই মেলার মাধ্যমে। যেমন আমরা দেখি যে বিভিন্ন সময় কর মেলা, আয়কর মেলা বসে, অর্থাৎ ওখান থেকে যারা আয়কর দিতে চায় তাদের সেখান থেকে তারা তথ্য নিতে পারে যে কোন ক্ষেত্রে কিভাবে দিলে কর দিতে সুবিধা হবে, অথবা তারা অর্থটা কর কিভাবে পরিশোধ করবে, কোনটায় করবে, সে পদ্ধতি সবকিছু ওখানে দেওয়া থাকবে। ঠিক জব ফেয়ারেও এখানেও কিন্তু দেওয়া থাকে, ওখানে তারা কোন ক্ষেত্রে কর্মী, কি ধরনের কর্মী চায়, তাদের যোগ্যতা কি হওয়া উচিত, কিভাবে যোগ্যতা অর্জন করবে, এই ধরনের নিয়ে একটা তারা কিন্তু মেলা, বিভিন্ন প্রতিষ্ঠান একটা মেলার আয়োজন করে, সেখান থেকেও কিন্তু তারা বিভিন্ন প্রতিষ্ঠান কর্মী সংগ্রহ করতে পারে। এরপর রয়েছে বিশ্বস্ত সূত্র। তাহলে আমরা বিভিন্ন সময় দেখি যে বিভিন্ন বিশ্বস্ত সূত্রে বিভিন্ন সংবাদের মাধ্যমে আমরা তথ্য সংগ্রহ করে থাকি। বিশ্বস্ত অর্থাৎ একেবারে যারা পিওর জিনিসটা আমরা পেতে পারি। তাহলে বিশ্বস্ত সূত্র থেকে যারা কর্মী যদি নিয়োগ দিতে চায়, তাহলে বিশ্বস্ত যারা লোক আছে, অর্থাৎ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাই হোক না কেন, সেসব উৎস থেকেও কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান কর্মী বাহিনী নিয়োগ করতে পারে। আর যদি সেটা বিশ্বস্ত না হয়, সেক্ষেত্রে কিন্তু কর্মী বাহিনী তারা
নিয়োগ নাও দিতে পারেন। সেটা কিন্তু তাদের বিশ্বাস অথবা বিশ্বস্ততার উপর অথবা তাদের মনোভাবের উপর নির্ভর করে থাকে তারা কর্মী নিয়োগ করবে কি করবে না। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি কিন্তু তোমাদের অনেকগুলো কর্মী সংগ্রহের উপায় বলেছি। তোমরা কিন্তু যদি এটা সামনে থাকো লিখে থাকো তাহলে সুবিধা হবে তোমাদের, কারণ আমি অনেকগুলা নিয়ে তারপরে এখানে লিখেছি যেগুলো তোমরা সব বইয়ে কিন্তু সবগুলো পাবে না। যাই হোক, তোমরা আশা করি এই পদ্ধতিটা ভালো করে পড়বে, কারণ এই কর্মী সংগ্রহের উপায়গুলো এগুলো কিন্তু অনার্সের ক্ষেত্রেও প্রযোজ্য রয়েছে। আমরা যেমন মানব সম্পদ ব্যবস্থাপনা একটা বিষয় রয়েছে, সেখানে কিন্তু এই জিনিসগুলো আমরা আবারও ব্যাপক আকারে আলোচনা করে থাকি। যেহেতু এটারে তোমাদের ক্ষেত্রটা ছোট, সুতরাং ছোট আকারে আমরা আলোচনা করি, কারণ যেগুলো তোমাদের কি বলে এটাকে ধারণ ক্ষমতার কারণে তোমাদের দেওয়া সম্ভব হবে না, সাপ্লাই দেওয়া, সেগুলো কিন্তু আমরা দেই না। সুতরাং যেগুলো নিয়ে আলোচনা করেছি তোমরা অবশ্যই এগুলো মনোযোগ সহকারে শুনছো আশা করি। আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।